আমি বলবো সংসদ 10 বার ভাঙ্গুক, আমাদের জনগণের জন্য অসুবিধা না হয়। আমরা সংসদ 10 বার বললে আমরা অসুবিধা। আমরা 53 বছর পর্যন্ত যে পদ্ধতি দেখেছি, আমরা তো সংস্কারের কথা বলেছি, সবাই সংস্কার চায়। তাই মৌলিক সংস্কারের ভিতরে উল্লেখযোগ্য একটা মৌলিক সংস্কার হলো নির্বাচন পদ্ধতি। এই জন্যই আমরা কিন্তু এই প্রস্তাব রেখেছি, পিআর পদ্ধতির নির্বাচন আমরা 2008 সালে 14 সালে না 8 সালে যখন জাতীয় নির্বাচন হয়েছিল, তখন আমি টেলিভিশনে ভাষণ দিয়েছিলাম। সেই ভাষণটা তো এখনো আছে। তখনই কিন্তু আমরা পরিষ্কারভাবে পিআরের কথা বলেছি। এর জন্যে এই মারামারি, এই কাটাকাটি, এই হিংসাত্মক যে আচরণগুলো এবং সেন্টার দখল করে বাক্স তাদের পক্ষে ভরে নেওয়া, গুন্ডামি তাণ্ডব, কালো টাকার দৌরাত্ম্য, আর সাথে সাথে একটা কথা বলে রাখা, এমপিদের দায়িত্বটা কি? সংবিধানের ভিতরে এমপিদের দায়িত্ব লেখা আছে না? এমপিদের দায়িত্ব তো সংসদের মধ্যে, এমপিদের দায়িত্ব তো এলাকার মধ্যে কোনো দায়িত্ব এমপিদের সংসদে দেয় নাই। এমপিরা সংসদে বসবে, তারা পরামর্শ ভিত্তিক এই দেশ সুন্দর পরিচালনার জন্য আইন প্রণয়ন করবে এবং তারা দেশকে সুন্দরভাবে ওখানে বসে চালাবে। কিন্তু এমপিরা যখন এলাকায় যায়, তখনই তাদের আধিপত্য বিস্তার করার জন্য তখন তারা স্কুল কমিটিতে হাত দেয়, তখন তারা কলেজ কমিটিতে হাত দেয়, তখন তারা মসজিদ কমিটির হাত দেয়, তখন তারা বাজার কমিটিতে হাত দেয়, তখন তারা এগুলো বাস্তবায়নের জন্য তখন গুন্ডা তৈরি করা দরকার, গুন্ডা পালা দরকার, টাকার মাধ্যমে গুন্ডা তৈরি করে। তখন বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন প্রশাসন তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে না, সেখানে প্রশাসনের ভিতরে তারা নাক কান গোলায়। এক কথায় এমপি থাকবে সংসদে, সে যায় যখন নিচে, তখনই একটা অশান্তির আগুন সর্বত্র ধাউ ধাউ করে ধরে। একটা কাজ করতে হলে সেখানে পার্সেন্ট দিতে দিতে কন্ট্রাক্টর রুহু বের হওয়ার উপক্রম। টাকা বরাদ্দ হয় 1 লাখ টাকা, সেখানে 50 টাকার কাজও করে, 50,000 টাকা কাজও করতে পারে না। এই নেতাকে পার্সেন্টেজ দিতে হয়, অমুকে পার্সেন্টেজ দিতে হয়। আবার এই সুবাদে প্রশাসনগুলো চরিত্র খারাপ হয়। কথাটা বোঝেন নাই? কারণ এই কাজটা করতে হলে তো প্রশাসন হাত করতে হবে, এবং প্রশাসনকে তো পার্সেন্টেজ দিতে হয়। এক পর্যায়ে ওই এমপি যখন এলাকায় যায়, তখনই কিন্তু এই অশান্তির আগুন সর্বত্র ধাউ ধাউ করে জ্বলে। এটা আমরা দেখে আসছি, আমাদের বয়স হওয়ার এই 53 বছরে আমরা যেটা দেখেছি সেটা বলেছি। এখন দেশ যদি সুন্দর করতে হয়, দেশ যদি নিজের পায়ে দাঁড়াতে হয়, 91-এর মতো দেশ আজকে পিআর পদ্ধতি নির্বাচন চলছে। অনেকে বলে নেপাল অমুক জায়গায় সমুক জায়গায় বারবার সংসদ ভেঙে যায়। আমি বলবো সংসদ 10 বার ভাঙ্গুক, আমাদের জনগণের জন্য অসুবিধা না হয়। আমরা সংসদ 10 বার বললে আমরা অসুবিধা। কথা বোঝেন নাই? এরপরে যদি এটা খুব অসুবিধা হয়, তাইলে কোন দেশ পিআর অ্যাপ্লাই করার পরে সেই পিআর পদ্ধতি থেকে তারা কি ফিরে আসছে? বলেন তো, কোথায় আপনাদের জানা আছে কিনা? আমার তো জানা নাই যে তারা পিআর অ্যাপ্লাই করার পরে নির্বাচনী ক্ষেত্রে এই সুবিধা অসুবিধার কারণে তারা ওই পদ্ধতি থেকে ফিরে আসছে, এরকম তো আমার জানা নাই। বরঞ্চ নতুন নতুন ভাবে তারা আবার বিভিন্ন দেশ যেখানে পিআর পদ্ধতি নাই, সেখানে আবার পিআর পদ্ধতির জন্য তারা কিন্তু আন্দোলন সংগ্রাম শুরু করেছে। এখন আমি এই দেশের সন্তান, আমি এই দেশের নাগরিক। এই দেশ কিতে সুন্দর হবে এটা যদি আমরা দেখি, বা আমরা রাজনৈতিক দল একটা সুন্দর ফর্মুলা যদি আমাদের মাথায় আসে, এটা বলা আমাদের জন্য দোষ না? আচ্ছা বলেন তো, দোষ না? তারপরে আমরা বলছি যে আপনারা এটা মানেন না। কারা মানেন না? তারাই যারা ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থকে অগ্রাধিকার দেন, তারাই কিন্তু এই পদ্ধতি মানতে চায় না। কারণ হলো, এখন যে গতানুগতিক যে নির্বাচন ধারাটা আছে, এই নির্বাচন পদ্ধতিতে 30-35% যদি ভোট পেয়ে যায়, তখনই তারা সরকার গঠন করে ফেলে। আর বাহিরের থাকলো কত 60-65% মানুষ, তাদের মতামতের কোনো মূল্যায়নই হয় না। তখনই তো রাস্তার ভিতরে অরাজকতা, হরতাল, অবরোধ, ভাঙচুর, জ্বালাও পোড়াও, দেশটা অশান্তির ভিতরে চলতে থাকে। আর যখন পিআর পদ্ধতি নির্বাচন, প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে, প্রতিটা ভোটারের ভোট পচবে না। এরপরে আপনারা জানেন যে এই পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সব দলের প্রতিনিধি তখন সংসদে যাওয়ার সুযোগ থাকে।